ঘূর্ণিঝড় বেরিলের কবলে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। বার্বাডোজে আটকা পড়েছেন ভারতীয় ক্রিকেটার সহ ৭০ জন। বিমানবন্দর বন্ধ থাকায় বিশেষ বিমানেও আনতে পারছে না বিসিসিআই। বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা কাল। গুরুত্ব পাবে টি-20 বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি। পারফরমেন্স খারাপ হলেই জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সিরিজ আয়োজন করে বিসিবি। বোর্ডের মানসিকতা পরিবর্তনের পরামর্শ দলের বাইরে থাকা ক্রিকেটারদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আয়োজনের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। কাল অনুষ্ঠিত হবে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। মূল এজেন্ডা দুইটি: টি-20 বিশ্বকাপের পারফরমেন্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি। এর বাইরেও রিজিওনাল ক্রিকেট সহ আলোচনা হবে আরও বেশ কিছু এজেন্ডা নিয়ে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুপার 8 খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। একেবারেই ফ্লপ ছিল টপ অর্ডার। সিনিয়র ক্রিকেটার ও অধিনায়ক শান্তর ব্যাটিং নিয়েও আছে প্রশ্ন। বোর্ড সভায় গুরুত্ব পাবে এই বিষয়গুলো। কোচিং স্টাফের চুক্তি নিয়েও হবে আলোচনা। বড় একটা অংশ জুড়ে থাকবে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম। এছাড়াও বরিশাল বিভাগ থেকে মনোনীত পরিচালক আলমগীর হোসেন আলোর মৃত্যুতে শূন্য হওয়া পদ নিয়েও আলোচনা হবে, যেখানে বোর্ডের সব পরিচালক ছাড়াও উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন। ভালো খেলেও পর্যাপ্ত সুযোগ পান না অনেকে, আবার কেউ কেউ দিনের পর দিন খারাপ খেলেও টিকে থাকেন। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর বাংলাদেশের দল নির্বাচন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুললেন পেসার কামরুল ইসলাম রাব্বি। প্রত্যাশা অনুযায়ী এগোয়নি দেশের ক্রিকেট। খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসে বিসিবিকে পুরো কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাব্বির সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের ফ্লাশিং মিডো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাজিদ মুস্তাহিদ আমার সঙ্গে রয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। অনেকেই বলছে যে বাংলাদেশ খুব কষ্ট লেগেছে, বাংলাদেশ সেমিফাইনাল খেলেনি, সেখানে খেলেছে আফগানিস্তান। ওরা অনেক পরে আমাদের খেলা শুরু করেছে। এই কোয়েশনটা একটু কঠিন ছিল। 12 ওভার ওরা খুব ভালো বোলিং ডিপার্টমেন্ট, ওদের সাথে 12 ওভার 1 বলে আসলে 115 রান করে, এত ইজিও না। তারপরও আমার কাছে মনে হয় ওই দিন আমরা ম্যাচ হেরে যাই, ওটা আমাদের জন্য বড় ইম্পর্টেন্ট ব্যাপার না। আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার ছিল আমরা যদি 12 ওভার 1 বল খেলতে পারি, জিততে পারি, ওটা ইম্পর্টেন্ট ছিল। তাতে আমরা যদি 50 রানে অল আউট হয়ে যাই, ওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল না। ক্রিকেট শুরু করার পর থেকে আমাদের এখন লেভেলটা আরও অনেক উপরে থাকা উচিত। এটা ল্যাকিংসটা আসলে আমাদের প্লেয়ারদের নাকি আমাদের স্ট্রাকচার, এইগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে একটা সমন্বয় হয়ে প্লেয়ার এবং অফিসিয়ালরা বসে আলোচনা করলে খুব ভালো দিক নির্দেশনা চলে আসবে। ফাইনাল ইস্যু দেখেছেন, সাউথ আফ্রিকা ভালো একটা পজিশনে থেকেও কিন্তু ম্যাচটা হেরে গেছে। সাউথ আফ্রিকা কাপ নেক, এটা আমি চাচ্ছিলাম, কারণ আসলে ওরা আনলাকিভাবে প্রতিবারই এরকম ভালো অবস্থায় ভালো মেইন সব থেকে টপ টিম থাকার পরও ওরা হেরে যাচ্ছে। আপনি পেস বোলার নিশ্চয়ই দেখেছেন হার্দিক পান্ডিয়া এবং বুমরা কিভাবে তারা লাস্ট 4 ওভার তারা বোলিং করেছে। ওদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে, বাট আমরা শিখিও খুব জলদি, কিন্তু সেটা আমরা আসলে সঠিক জায়গায় আমরা প্রয়োগ করতে পারি না। আপনার প্ল্যানটা কি ক্রিকেট নিয়ে? ন্যাশনাল টিমে খেলার জন্য আমার দেখাটা ইম্পর্টেন্ট না, এখানে দেখাটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যারা সিলেকশন করে। আপনি ভালো খেললেও যে ন্যাশনাল টিমে খেলবেন এটাও যেমন আপনি বলতে পারেন না, আবার আপনি খারাপ খেলেও যে ন্যাশনাল টিমের বাইরে যাবেন এটাও আপনি বলতে পারেন না। অনেক ভালো ভালো প্লেয়ারের ড্রিম এখানে চলে গেছে, অনেক ভালো ভালো প্লেয়াররা এখানে ভালো খেলেও খেলতে পারে নাই, অনেকে ভালো না খেলেও খেলতেছে বা খেলছে। বাংলাদেশের ক্রিকেটের ন্যাশনাল টিমের স্পেশালি সিলেকশন পলিসি নিয়ে গত অনেক দিন, দীর্ঘদিন এটা একটা ব্যাধিতে রূপ নিয়েছে। এই ওয়ার্ল্ড কাপ যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, নিশ্চিতভাবেই যারা নীতি নির্ধারক তারা চাইবেন এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে এবং একই সঙ্গে একটা প্রপার সিলেকশন প্রসেস রেডি করে সেখানে বাংলাদেশ দলের সামনের দিকে যে টুর্নামেন্টগুলো আছে তার জন্য ভবিষ্যতের জন্য একটা ভালো দল করতে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ দলের যখনই খারাপ সময় যায় তখনই জিম্বাবুয়ের মতো দলকে নিয়ে হোম সিরিজ আয়োজন করে বিসিবি। এই মানসিকতা পরিবর্তন করে বড় দলের বিপক্ষে বেশি বেশি খেলা উচিত। পাওয়ার হিটিং সামর্থ্য বাড়াতে বিশেষ ক্যাম্প আয়োজন করা উচিত। সব ফরম্যাটে একই দল না খেলিয়ে ভিন্ন ভিন্ন ইউনিট তৈরি করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। টি-20 দল নিয়ে সব মন্তব্য করেছেন অলরাউন্ডার আরিফুল হক। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। আরিফুল হক,
যিনি একটা সময় জাতীয় দলে খেলেছেন, এখনও ক্রিকেট খেলছেন, তার সঙ্গে কথা বলবো, জানবো ওয়ার্ল্ড কাপটা সম্পর্কে। এবার ওয়ার্ল্ড কাপের কিন্তু কিছু ম্যাচ খুব জমছে, খুব ইন্টারেস্টিং ছিল ম্যাচগুলো। তো আমিও আশা করতেছিলাম যে সাউথ আফ্রিকা মনে হয় জিতবে, কারণ বল টু বল রান লাগে, ছয়টা ব্যাটসম্যান হাতে আছে। ক্রিকেটটা জনপ্রিয় করার যে উদ্দেশ্য ছিল ইউএসএতে, কিছুটা হলেও কি সফল হয়েছে মানুষ আইসিসি? না, অবশ্যই হয়েছে, কারণ আপনার দেখেন এখানে ইন্ডিয়ার খেলা, অনেক পাকিস্তানের খেলা ছিল, ওইখানে আপনার অনেক দর্শক ছিল, বাংলাদেশের খেলা ছিল, শ্রীলঙ্কার খেলা ছিল, সবাই অনেক এনজয় করছে। বাট বাংলাদেশ যদি এখানে একটা ম্যাচ জিততে পারতো, আমার কাছে মনে হয় তার বাঙালিরা আরও উৎফুল্লিত হইতো। ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজে কিংবদন্তি, তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশকে পাওয়ার হিটার লাগবে। পাওয়ার হিটার আছে, অবশ্যই আছে। আপনি একটা প্লেয়ার দিয়ে সব ফরম্যাট খেলাইতেছেন। যে প্লেয়ারগুলো আপনার ভালো মারে সেই প্লেয়ারগুলো নিয়ে আপনি কাজ করেন, সেই প্লেয়ারগুলো ফরেনারদের দিয়ে দেন, দিয়ে কিছুদিন ক্যাম্প করান, পাওয়ার হিটিং করান, চেষ্টা করেন। আজ পর্যন্ত কিন্তু আমি এটা দেখিনি। হার্দিক পান্ডিয়ার শরীরে কি আছে আমি জানি না, কিন্তু দেখেন কত বড় বড় মারতেছে। আমাদের টেকনিক্যালি ঘাত আসছে, আমাদেরকে ওই ধরার মানুষটা নাই যে দেখ তুই ব্যাটটা এইখান থেকে মার বা এইভাবে ধর, এইভাবে মার। টি-20 শুধু বিপিএল খেলি আমরা, এই একটা টুর্নামেন্ট দেওয়া আসলে অ্যাচিভমেন্ট আসলে হয় না। তো আরেকটা যদি হয়, আপনার 11টা প্লেয়ার খেলতে পারতেছে, বিপিএল এর জন্য 7টা প্লেয়ার খেলতে পারে। সুপার হিটে আফগানিস্তানের সাথে যেই মানসিকতা নিয়ে খেলেছে সেটা নিয়ে অনেকে সমালোচনা করছে। মাঝখানে এসে খেলাটা আমাদের স্লো হয়ে গেছে, স্লো হওয়ার কারণে তারপরে আবার চিন্তা করছে কি যে এই ম্যাচটা জিতলে অ্যাটলিস্ট বলতে পারবো যে আফগানিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপ জিতছি। হ্যাঁ, তো এই ডাবল মাইন্ডেড হওয়ার কারণে মনে হয় আমরা ম্যাচটা জিততেও পারিনি। আপনার কি মনে হয় যে আমাদের প্ল্যানিংয়ের মধ্যে একটা সমস্যা ছিল? যখনই আমরা খারাপ খেলা শুরু করি, জিম্বাবুয়ে ডেকে নিয়েছি দেশের মধ্যে। তো আসলে আমাদের বড় বড় টিমের সাথে আরও বেশি করে খেলা দরকার। বিরাট কোহলি, রোহিত শর্মারা ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারা রিটায়ার করেছে। আমাদেরও অনেক সিনিয়র ক্রিকেটার আছেন, বাট টি-20 দলটাকে নতুন করে কিছু ইয়াং ক্রিকেটারকে দিয়ে করলে কি বেটার কিছু পসিবল? সামনে 2 বছর পর আরেকটা ওয়ার্ল্ড কাপ আছে। রিয়াদ ভাই, সাকিব ভাই ছাড়া সবাই ইয়াং। তো আর কত ইয়াং আসলে ইয়াং একটা প্লেয়ারও লাগে, কিছু কিছু সিনিয়র প্লেয়ারও সঙ্গে লাগে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেটার আরিফুল হকের সঙ্গে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। 17 বছর পর ভারতের শিরোপা পুনরুদ্ধারে বিশ্বকাপ শেষ হলেও স্বপ্নের এক টুর্নামেন্ট শেষ করেছে আফগানিস্তান। শুধু সেমিফাইনালে খেলায় নয়, ব্যাটে বলেও ছিল দেশটির ক্রিকেটারদের আধিপত্য। সর্বোচ্চ 281 রান নিয়ে গুরবাজ আর 17 উইকেট নিয়ে শীর্ষে ফজল হক ফারুকী, সেরা 6 বাংলাদেশি রিশাদ। এবারে টুর্নামেন্টে 3টি হ্যাটট্রিক দেখলেও দেখেনি কোনো শতক। সব মিলিয়ে বিশ্বকাপের খুঁটিনাটি তথ্য আর পরিসংখ্যান নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। শেষ হলো 28 দিনের লড়াই। লো স্কোরিং ম্যাচের আধিক্য থাকায় দর্শকদের আক্ষেপ থাকতেই পারে, তারপরেও অনেকগুলো টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেয় এবারে টি-20 বিশ্বকাপ স্মৃতিতে থেকে যাবে বহুদিন। পরিসংখ্যানের বইয়ে এক নজর চোখ বুলিয়ে নেওয়া যাক। সাধারণত টি-20 গেম মানে রানের বন্যা, কিন্তু যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যতিক্রম চিত্র। ট্রিকি কন্ডিশনে রান তুলতে বেগ পেতে হয়েছে ব্যাটারদের, তবে এর মধ্যেও লড়াই চালিয়েছেন অনেকেই। রান সংগ্রাহকের তালিকার শীর্ষ 5-এ আফগান দুই স্বপ্ন সারথি রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাতরান। 281 রান নিয়ে টপে থাকা গুরবাজের চাইতে 24 রান পিছিয়ে তালিকার 2 নম্বরে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মা, আছেন ট্রাভিস হেড, ডি ককরাও। মনের মতো পিচ পেয়ে এবার বল হাতে জ্বলে উঠেছিলেন আফগানিস্তানের বোলাররা। আশদীপের সমান 17টি উইকেট নিলেও ইকোনমির বিবেচনায় শীর্ষে ফজল হক ফারুকী। সেরা 5-এ আছেন আফগান অধিনায়ক রাশিদ খানও। 15 উইকেট শিকার করলেও ফাইনাল সহ ইম্প্যাক্টের বিবেচনায় ম্যান অব দ্য টুর্নামেন্ট ইন্ডিয়ান স্পিড স্টার জাসপ্রীত বুমরাহ। আর সেরা 5-এ জায়গা না হলেও সিনিয়র ক্যারিয়ারে এই প্রথম বিশ্বকাপ খেলতে এসে 14 উইকেট নিয়ে টপ উইকেট টেকারের লিস্টে 6 নম্বরে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ। ইতিহাস বোধ হয় এভাবে পুনরাবৃত্তি হয়ে ধরা দেয় বারংবার। 2016 সালে ভারতে কার্লোস ব্র্যাথওয়েট রোমাঞ্চে বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার 17 বছর বাদে ভারত টি-20 বিশ্বকাপ জিতল সেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই। ঢাকায় 2014-তে শ্রীলঙ্কার পর আবারও বিশ্বকাপ জিতল এশিয়ার কোনো দল। তবে তার চাইতেও অবাক করার মতো বিষয়, পুরো টুর্নামেন্টে দেখা যায়নি কোনো শতকের। তবে ছক্কার হিসেবে এগিয়ে থাকবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ, যেখানে ওভার বাউন্ডারি হয়েছে 517, বাউন্ডারি 961। কামিন্সের জোড়া আর জর্ডানের 1, সব মিলিয়ে বিশ্বকাপ দেখেছে 3টি হ্যাট্রিক। সর্বোচ্চ স্কোর আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিক দলের, আর কোনো পয়েন্ট পায়নি ওমান আর পাপুয়া নিউগিনি। মাহবুব রিমন, সময় সংবাদ। দল না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন।
7 ম্যাচে 14 উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ছিলেন এই লেগ স্পিনার। দারুণ পারফরমেন্সে এবার স্বীকৃতিও পেলেন আইসিসির। আসর জুড়ে চলা ফ্যান্টাসি লিগের সেরা একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন রিশাদ। দেশের ক্রিকেটে একজন লেগ স্পিনারের আক্ষেপ ছিল টাইগার ক্রিকেটের জন্মলগ্ন থেকে। অনেকেই এসেছেন প্রত্যাশা পূরণ করতে না পারায় সময়ের সঙ্গে হারিয়েও গিয়েছেন। তবে দীর্ঘ সে অপেক্ষার অবসান ঘটেছে রিশাদ হোসেনের হাত ধরে। তরুণ এই লেগ স্পিনার এবার বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন নিজের বোলিং নৈপুণ্য দিয়ে। 7 ম্যাচে 14 উইকেট, ওভার প্রতি রান খরচ 8-এর নিচে। দলের সেরা বোলার তো অবশ্যই রিশাদ জায়গা করে নিলেন আইসিসির ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি লিগের টুর্নামেন্ট সেরা একাদশে। সময়ের সঙ্গে সমর্থকদের সংশ্লিষ্টতা বাড়ছে ক্রিকেটে। কেবল ফ্যান নয়, ক্রিকেট নিয়ে তাদের জ্ঞানও প্রশংসার দাবি রাখে। এমন ক্রিকেট বোদ্ধাদের জন্যই চালু করা হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি, যেখানে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে নিজের সম্ভাব্য সেরা একাদশ তৈরি করতে হবে ওই ম্যাচে। আর সেই বাছাইকৃত ক্রিকেটারদের পারফরমেন্সের ওপর নির্ভর করে দেয়া হবে পয়েন্ট। বিশ্বকাপ শেষে এবারের আসরে সবচেয়ে বেশি ফ্যান্টাসি পয়েন্ট পাওয়া ক্রিকেটারদের নিয়ে ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি লিগের টুর্নামেন্ট সেরা একাদশ, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন। 578 পয়েন্ট নিয়ে সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে রশিদ খানকে। জায়গা পেয়েছেন তারই আরও 2 স্বদেশী গুরবাজ ও ফারুকি। গুরবাজের সঙ্গে ওপেনিংয়ে ট্রাভিস হেড, 3-এ ওয়ার্নার, তৃতীয় অজি ক্রিকেটার হিসেবে অলরাউন্ডার কোটায় মার্কাস স্টয়নিস। সমান 3 জন করে ভারতীয় আছেন এই একাদশে। হার্দিক বাদে বোলিং ইউনিটে বুমরা আর আর্শদীপ। রানার্স আপ দক্ষিণ আফ্রিকা থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ট্রিস্টান স্টাফস। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপের 20 দলের পারফরমেন্সের ভিত্তিতে সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। এতে জয় জয়কার ভারতীয় ক্রিকেটারদের। 6 জনই আছেন টিম ইন্ডিয়ার। ফাইনালে খেলা দক্ষিণ আফ্রিকার কেউ না থাকলেও সেমিফাইনালে ওঠা আফগানিস্তানের 3 জন আছেন সেরা একাদশে। 1 জন করে জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ থেকে। আইসিসির পক্ষে বিশ্বকাপের সেরা একাদশ গঠনের দায়িত্বে ছিলেন 2 ধারাভাষ্যকার, ভারতের হর্ষা ভোগলে ও ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ। এছাড়াও ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্রডকাস্টার কাস নাইডু এবং আইসিসির ক্রিকেট বিষয়ক মহাব্যবস্থাপক ওয়াসিম খান। রোহিত গুরবাজের সঙ্গে টপ অর্ডারের অন্য ব্যাটসম্যান নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের এই বাহাতি ব্যাটসম্যান 38 গড়ে করেন 228 রান। ভারতের সূর্যকুমার যাদব 4 নম্বরে জায়গা পেয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে ঝোড়ো ব্যাটিংয়ের কারণে। সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে 28 বলে 53 ও সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 47 রান করেন তিনি। অস্ট্রেলিয়া সুপার 8 থেকে বাদ পড়লেও দলটির অলরাউন্ডার মার্কাস স্টয়নিস সেরা দলে জায়গা করেছেন 169 রান ও 10 উইকেট নিয়ে। অলরাউন্ড পারফরমেন্সে সেরা একাদশে জায়গা করা বাকি 2 জনই ভারতীয় দলের। ফাইনালের শেষ ওভার করা হার্দিক পান্ডিয়া টুর্নামেন্ট শেষ করেন 11 উইকেট ও 144 রান নিয়ে। বাহাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল 47 রান করার আগে সেমিফাইনালে ইংলিশদের বিপক্ষে ম্যাচ সেরা হন 23 রানে 3 উইকেট নিয়ে। আফগানিস্তানকে ইতিহাসের সেরা সাফল্য বিশ্বকাপের সেমিফাইনালে তোলা রশিদ খানও আছেন আইসিসির বিশ্বকাপের সেরা একাদশে। বল হাতে নিয়েছেন 14টি উইকেট। সেরা সাফল্য 17 রানে 4 উইকেট। ভারতকে বিশ্বকাপ উপহার দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন জসপ্রীত বুমরা, নিয়েছেন 15টি উইকেট। আর্শদীপ সিং এবারের বিশ্বকাপে ভারতের সাফল্যের অন্যতম রূপকার। বোলিং ইউনিটে প্রতিটি ম্যাচেই হাল ধরেছেন দলের, নিয়েছেন 17টি উইকেট। তবে প্রথমবারের মতো ফাইনালে উঠলেও একাদশে জায়গা পাননি দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার। 6-এর কম ইকোনমিতে 15 উইকেট নেয়া দক্ষিণ আফ্রিকার পেসার এনরিক নরখিয়া আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। দেশের ফুটবল প্রসঙ্গ। ভোটের রাজনীতি নয়, বরং দেশের নারী ফুটবল সামনের দিকে এগিয়ে নিতেই 4 ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে। এটা নিয়ে অহেতুক সমালোচনার কোনো জায়গা নেই, এমন মন্তব্য করেছেন বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। ভোটাধিকার ধরে রাখতে ক্লাবগুলো প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে, যার ইতিবাচক ফল দেশের নারী ফুটবলে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনের ৩ মাস আগে হুট করেই কেন বাফুফের বার্ষিক সাধারণ সভা? সমালোচকরা বলছেন নিজেদের ভোট ব্যাংক বাড়াতেই এজিএম করছে বর্তমান নির্বাহী কমিটি। যদিও ফুটবল ফেডারেশন সংশ্লিষ্টরা বিষয়টা মানতে একেবারেই নারাজ। তাহলে একটু পেছনে ফেরা যাক। ৬ বছর বিরতি দিয়ে আবারও যখন নারী ফুটবল লিগ আয়োজনের উদ্যোগ নেয় বাফুফে, এক বসুন্ধরা কিংস ছাড়া সাড়া দেয়নি প্রিমিয়ার লিগের কোনো দল। লিগে খেলতে বারবার অনুরোধ করার পরও নানা অজুহাতে বিডব্লিউএফএল এ দেখা যায়নি প্রথম সারির কোনো ক্লাব। পেশাদার লিগ না থাকলেও ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাসের জন্ম দেয় নারী ফুটবলাররা। ধারণা করা হয়েছিল এবার হয়তো বদলাবে দৃশ্যপট, কিন্তু পৃথিবাম ক্লাব সংশ্লিষ্টরা থেকে গেলেন সেকেলে ধ্যান ধারণাতেই। তাই অনেকটা বাধ্য হয়েই ক্লাবগুলোর আগ্রহ বাড়াতে বাফুফের কাউন্সিলরশিপ থিওরি। এটা পজিটিভ দিক পড়বে এবং আগামীতে হওয়া উচিত যে এদের সংখ্যা 4 থেকে বাড়িয়ে এটাকে আরও বেশি করা দরকার। যদি এটার সংখ্যা আরও বাড়ানো যায় তখন কিন্তু অটোমেটিকলি এটার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আসবে। নারী ফুটবলের পেশাদারিত্ব আনা দরকার। আমাদের কিন্তু প্রফেশনাল লিগ নারী ফুটবলের হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো সেরকম টিম পাওয়া যাচ্ছে না। ব্যর্থতা থাকলেও চলতি মেয়াদে বাফুফের বর্তমান কমিটির সফলতা একেবারে কম নয়। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও একাডেমি তৈরি করে ফুটবলার তৈরির পাইপলাইন করেছে ডেভেলপমেন্ট কমিটি। আসছে নির্বাচনে, প্রতিনিধি নির্বাচনে নিশ্চয়ই তার প্রভাব থাকবে, যদিও এখনই সেই হিসেব কষতে চান না ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। একটা ধাপ কেউ হয়তো শুরু করে দিয়ে যায়, কিন্তু সে শেষ করতে পারে না। এটাই নিয়ম, এটাই প্রকৃতি। তো আমি শুরু করে দিলাম, আগামীতে নিশ্চয়ই কেউ এটার হাল ধরবে। ফুটবলকে যদি এগিয়ে নিতে হয় তাহলে ফুটবলের প্লেয়ার তৈরি করতে হবে, এবং প্লেয়ার তৈরি করার জন্য যেটা দরকার, যেটা আমি বিএফএফ একাডেমি করেছি, আমি এলিট একাডেমি করেছি, এবং সবগুলা ডিভিশনে আমি এই বিএফএফ একাডেমিটা চালু করার জন্য প্ল্যানিং করেছি এবং শুরু হচ্ছে। আসছে অক্টোবরে মেয়াদ পূর্ণ করবে বাফুফের বর্তমান নির্বাহী কমিটি। তবে গুঞ্জন আছে তার আগেই সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে নির্বাচন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়ে। মালয়েশিয়ায় বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি কমিটির উদ্যোগে আয়োজিত ট্রাই ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ৫৬ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় লিঙ্কন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদিরের রিপোর্ট। রোববার সকালে আশেপাশের এলাকা থেকে মাঠে হাজির হন দর্শকরা। এদিন মালয়েশিয়ার বিয়াম লিঙ্কন ইউনিভার্সিটি শাখা ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচের আয়োজন করে। পেতালিংজায়া জেলার পাডাং এভিসি ফিল্ড ও সেগার সুকার একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক লিঙ্কন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে নির্ধারিত ৮ ওভারে ৯৯ রান তুলতেই সক্ষম হয় তারা। জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৩ রান করতে সক্ষম হয় রানার আপ সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক লিঙ্কন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এদিকে টুর্নামেন্টের প্রথম পর্বের ৩টি ম্যাচ সকাল ৮টায় পেতালিংজাস্থ সেগার সুকার একাডেমির ভিন্ন একটি মাঠে মুখোমুখি হয় সিটি ও লিঙ্কন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। প্রথম ম্যাচেই জয়লাভ করে লিঙ্কন ইউনিভার্সিটি। দ্বিতীয় ম্যাচে সিটি ও মাহাসা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মুখোমুখি হয় এবং এতে জয়লাভ করে সিটি ইউনিভার্সিটি। প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় মাহাসা ও স্বাগতিক লিঙ্কন ইউনিভার্সিটি। এতে মাহাসা ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে ওঠে লিঙ্কন ইউনিভার্সিটি। ১ জয় ও ১ হার নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিটি ইউনিভার্সিটি ফাইনাল ম্যাচে লিঙ্কনের প্রতিদ্বন্দ্বী হয়। পরে বিকেল ৪:৩০টার দিকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের প্রধান অতিথি বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া বিয়ামের সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফর, এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিয়াম লিঙ্কন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ফাইজা হুমায়রা। বাংলাদেশি তরুণদের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি জানান, প্রবাসে বিয়ামের তরুণরা তাদের একের পর এক অসাধারণ আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাচ্ছে। ট্রাই ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টের উইনার হয়েছে আমাদের লিঙ্কন ইউনিভার্সিটি। টুর্নামেন্টে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়াম লিঙ্কন ইউনিভার্সিটির সেক্রেটারি আরমান মজুমদার, বিয়াম সিটি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট সিফাত ই সালতানাত, বিয়াম মাহাসা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এস এম ফায়েজ আলম, সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
ঘূর্ণিঝড় বেরিলের কবলে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। বার্বাডোজে আটকা পড়েছেন ভারতীয় ক্রিকেটার সহ ৭০ জন। বিমানবন্দর বন্ধ থাকায় বিশেষ বিমানেও আনতে পারছে না বিসিসিআই। বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা কাল। গুরুত্ব পাবে টি-20 বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাম। জাভলিন, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।